আমার আম্মা ফর্সা ছিলেন না। দাদি ছিলেন একরকম বিশ্বসুন্দরী। দুই ফুপুর বড়জন দাদির মতোই সুন্দরী ছিল, আর ছোটজন ছিল খুব কালো। আম্মা তো ছিলেন শ্যামবর্ণের। দাদি শখ করেই আম্মাকে বউ করে এনেছেন। আব্বা নিজেও কালো। আব্বা হচ্ছেন দাদা দাদির বড় ছেলে। আম্মা বউ হয়ে এসেছিলেন বড় ফুপুর বিয়ের কয়েক বছর পরে। ছোট ফুপু সংসারী ছিল। দাদি আম্মাকে পছন্দ করলেও আমার ছোট ফুপু একদম পছন্দ করতেন না। ফুপু নিজে অনেক কালো, তারপরও আমার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলতেন। সবসময় দাদির সাথে তুলনা করে বলতেন, বিশ্ব সুন্দরী শাশুড়ির কাউয়া মার্কা পুতের বউ। অথচ আমার বিশ্ব সুন্দরী মার্কা দাদির পেটেই জন্ম হয়েছে ওই কালো ফুপুর। ফুপু নিজে একদম কালো, চেহারাও ভালো ছিল না, কিন্তু বরাবরই আঙ্গুল তুলছেন আমার চেহারা, গায়ের রং নিয়ে। দাদির সাথে তুলনা করতে করতে একসময় দাদির মনও বিষিয়ে ফেলে। ফুপুর কুট কাচালিতে দাদিও আম্মাকে অপছন্দ করতে শুরু করে। ফুপু আম্মাকে কালী বলে ডাকতো। আস্তে আস্তে দাদাবাড়ির সবাই আম্মাকে কালী বলে ডাকতে শুরু করে। অথচ ফুপু নিজেই আম্মার চেয়ে কয়েক গুণ কালো। কিন্তু তাতে কি, অন্য বাড়ির মেয়েকে বলতে তো আর বাধা নেই। আমার আম্মা ইতিম ছিলেন। ইতিম মেয়ে দেখেই দাদি এনেছিলেন, কিন্তু সেই ইতিম মেয়ের উপর ওই এক সময় নেমে আসে সীমাহীন অত্যাচার। আম্মার কোনো কাজই ফুপুর পছন্দ হতো না। সব সময় আম্মাকে বলতো, রূপও নাই, গুণও নাই। একটা সময় দাদিও এসব বলতে শুরু করে। আমি আম্মার ডায়েরি পড়ছি। যখন আম্মার প্রথমবার প্রেগনেন্সি শুরু হয়, তখন ফুপু ভাত মেপে দিত। মাছ মাংস তো খেতে দিতই না, তরকারিটাও মেপে দিত। অথচ ঘরে খাবারের অভাব ছিল না। প্রেগনেন্ট অবস্থায়ও ঘরের সকল কাজ আম্মাকে দিয়ে করাতো। ধোয়া মোছা, কোটা বাটা থেকে শুরু করে সব কাজ। কাজের মহিলাকেও বিদায় দিয়ে দেয়। দাদি কখনো সংসারে কাজ করতো না। সুন্দরী মেয়ে দেখে দাদার জন্য বউ করে এনেছিল দাদিকে। দাদির শাশুড়ি নিজেই রান্নাবান্না করতেন, বউকে দিয়ে কিছু করাতেন না। দাদির শাশুড়ির মৃত্যুর পরে বুয়ারা রান্নাবান্না করে। এরপরে আমার বড় ফুপু করে। তারপরে শুরু হয় আম্মার পালা। দাদিকে জীবনে রান্নাবান্না করতে হয়নি। এদিকে আম্মা যা রান্না করতো সব কিছুর ভুল খুঁজতো ছোট ফুপু। এমনকি প্রেগনেন্ট অবস্থায় সব কাজ তো আম্মাকে দিয়ে করাতোই, কাজের আবার ভুলও বের করতো। তারপরে দাদিকে বুদ্ধি দিয়ে শাসাতো। এমনও সময় গেছে 4টা মুরগি আম্মাকে রান্না করতে হয়েছে। তখনকার দিনে গ্রামে মুরগির চামড়াও নিতে হতো। সেই চামড়া বেছে আম্মা 4টা মুরগি রান্না করেছে, কিন্তু আম্মার প্লেটে এক পিস মাংসও দেওয়া হয়নি। অথচ আম্মা প্রেগনেন্ট শরীরে এত খেটেছে। সেই সময়টাই ছোট ফুপু সবসময় বলতো, কালির পেট দিয়ে কালির জন্ম হবে। একটা সময় দাদিও ফুপুর সাথে তাল মেলাতো, বলতো কালির ঘরে কালি হবে। ওই সময়টাতে আমার বড় ফুপু প্রেগনেন্ট ছিল, কিন্তু ফুপু ছিল তার শ্বশুর বাড়ি। বড় ফুপু কিন্তু আম্মাকে ভালোবাসতো। যথাসময়ে আম্মার প্রথম সন্তানের জন্ম হয়, সেটা ছিল আমার বড় বোন। আপুর গায়ের রং একদম ধবধবে ফর্সা। ফুপু বলতো, এই ফর্সা থাকবে না, বাবির কালো গায়ের রং মেয়েকে টানবে। আমাদের বাড়িটা ছিল গ্রামে। আম্মাকে বউ করে আনার আগে কাজের লোক আমাদের ঘরের রান্না বান্না সহ যাবতীয় কাজ করেছে। অথচ আম্মার প্রেগনেন্সির সময় কাজের লোক বাদ দিয়ে দেয়া হলো। আমার বড় বোনের কাঁথাগুলো ধোয়ার জন্য কাজের লোক রাখেনি। অথচ আমাদের বংশের বউদের এসব কাজ করার আগে কখনো নজির ছিল না। বাড়ির ভিতরেই 3টা পুকুর ছিল। আম্মা চেয়েছিলেন বাড়ির পিছনের পুকুরের পাড়ে বাচ্চার কাঁথাগুলো ধোবে, তাহলে পানি তুলতে সুবিধা হবে। কিন্তু পুকুরের পাড়েও আমার বড় বোনের কাঁথা ধুতে দিত না। ছোট ফুপু বলতো, পুকুর পাড়ে কাঁথা ধৌত করলে পুকুরের পানি নোংরা হয়ে যাবে। পানি উঠিয়ে অনেক দূরে নিয়ে আম্মাকে কাঁথা ধুয়ে আসতে হতো। আমার বড় বোনের জন্মের কিছুদিন পরে আমার বড় ফুপুর মেয়ে হয়। ওই মেয়েও খুব সুন্দর, আমার বড় ফুপুর মতোই। ফুপু 15 দিন বয়সী মেয়ে নিয়ে চলে আসে আমাদের বাড়িতে। প্রেগনেন্সির কারণে অনেক দিন বাবার বাড়ি আসেনি তো, তাই বাচ্চার জন্মের 2 সপ্তাহ পরেই চলে আসে। বড় ফুপু কখনো আম্মাকে অত্যাচার করেনি। আজব ব্যাপার হচ্ছে, আমার ফুফাতো বোনের কাঁথাগুলোও আম্মাকে ধোয়ার আদেশ করে ছোট ফুপু। কিন্তু বড় ফুপু আম্মাকে কাঁথা ধুতে দেয় না। এরপর পুরনো কাজের লোক খবর দিয়ে আনা হলো। বাড়ির কাজের লোক বড় ফুপুর মেয়ের কাঁথা ধৌত করত বাড়ির পিছনের পুকুরে। অথচ ছোট ফুপু আম্মাকে পুকুরের পাড়ের কোথাও কাঁথা ধুতে দিত না। ব্যাপারটা এমন, আমার বোনের কাঁথা ধৌত করলে পুকুরের পানি নষ্ট হবে, কিন্তু বড় ফুপুর মেয়ের কাঁথা ধৌত করলে পুকুরের পানি নষ্ট হবে না। তখনও আম্মাকে পুকুর থেকে পানি তুলে নিয়ে দূরে নিয়ে কাঁথা ধুতে হতো। ছোট ফুপুর এতটা শাসন ছিল। এই ব্যাপারটা নিয়ে
আমার বড় ফুপা প্রথমে প্রতিবাদ করে। ছোট ফুপু বড় ফুপুকে বুদ্ধি দেয়, দেখছো, তোমার জামাই ভাবির কষ্ট দেখে, কিন্তু তোমার কষ্ট ভালোভাবে দেখে না। বড় ফুপু আম্মাকে মোটামুটি ভালোবাসতো, ওনার স্বামীকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ছোট ফুপু। এভাবেই চলতো নিত্য অত্যাচার। আমার আব্বা বিয়ের আগে থেকেই অন্য জেলায় চাকরি করতেন, বেসরকারি কলেজে। বাড়ির সব ঘটনা আব্বার কাছে বললে ফুপু সব অস্বীকার করতেন। আব্বা ট্রান্সফার হয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও পারেননি। আরও 2 বছর পরে আমার মেজ বোনের জন্ম হয়। আমার এই বোনও দাদির মতো ধবধবে ফর্সা হয়। এবারও ছোট ফুপু ক্ষিপ্ত হয়। বছর 2 পরে আম্মা আবার প্রেগনেন্ট হয়। অত্যাচারের মাত্রাও সীমাহীনভাবে বেড়ে যায়। আম্মার আগে 2টো মেয়ে হয়েছে তো। ছোট ফুপু বলতো, এবারও মেয়ে হবে, আর মেয়ের দরকার নাই। মেয়ে হবে এমন অজুহাতে আম্মাকে খাবার দাবার একদমই কমিয়ে দিয়েছিল। সেবার আমার এক ভাইয়ের জন্ম হলো। ভাইয়ের ওজন ছিল মাত্র 1.5 কেজি। আম্মাকে খাবার দাবারে কষ্ট দেওয়ায় বাচ্চার ওজন কম ছিল। ভাইকে বাঁচানোই দায় ছিল। অনেক চেষ্টায় আমার ভাই বেঁচে গেল। আব্বার এবং বংশের, আমাদের জেনারেশনের প্রথম পুত্র সন্তান ছিল ভাই, যার জন্ম হয়েছে মাত্র 1.5 কেজি ওজন নিয়ে। জন্মের পরও আম্মারই দোষ হয়েছে। আম্মা নাকি ঠিকঠাক মতো স্বাস্থ্যবিধি মানেনি, তাই কম ওজনের ছেলে জন্ম হয়েছে। মেয়ে দুটো পেটে থাকতে নাকি আম্মা নিজের যত্ন করেছে, ছেলে পেটে থাকতে নাকি আম্মার যত্নই করেনি। এভাবে নিত্য নতুন দোষ খুঁজে বের করা হতো আম্মার। আমার ভাইয়ের জন্মের কয়েক মাস পরে ছোট ফুপুর বিয়ের প্রস্তাব আসে। এরপরই বদলে গেল সব সমীকরণ। ফুপুর হবু শ্বশুর ছিলেন সরকারি অফিসার। অবসরে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন। ফুপাও ছিলেন সেই ব্যবসার দায়িত্বে। ফুপারা 8 ভাই বোন, 8জনই খুব ফর্সা। আবার ফুপুর শ্বশুর শাশুড়িও বেশ ফর্সা। পাত্রী দেখতে এসে শাশুড়ি পছন্দ করেননি ফুপুকে, কিন্তু আমাদের বংশ উঁচু। ফুপু উচ্চ বংশের মেয়ে বলেই তার শ্বশুর ছেলেকে দিয়ে এনগেজমেন্ট করান। এরপরে আকদ কাবিন কবুল হয়ে যায়। ফুপুর শ্বশুরবাড়িতে উঠিয়ে দেওয়া হবে কয়েকদিন পরে। ওরে ফুপুর কি দেমাগ তখন! তার শ্বশুরের জেলা শহরে 2টো বিল্ডিং ছিল। তখনকার দিনে জেলা শহরে বিল্ডিংও কম ছিল। ফুপুর শ্বশুরের সেখানে 2টো বিল্ডিং। সে 80-র দশকে বাসায় টেলিফোনও ছিল। ফুপাদের ওই পাড়ায় শুধু তাদের ঘরেই টেলিফোন ছিল। এসব জেনে ফুপু যে কি খুশি! দেমাগে সবাইকে অনেক কথা বলতো। আসলে আমাদের বাড়িতে কিংবা প্রতিবেশীদের কেউই ফুপুকে কখনো পছন্দ করে না। ফুপু তখন বাড়ির লোকদেরকে এমনও বলেছে যে তার শ্বশুরের বাসায় মেহমান হয়ে যাবার যোগ্যতাও নাকি বাড়ির কারো নেই। আম্মাকে তো তার শ্বশুরের বাসার কাজের লোকের সাথে তুলনা করেছে। কিন্তু বিধাতার খেলা ছিল অন্যরকম। যে রাতে আম্মাকে তার শ্বশুরবাড়ির কাজের লোকের সাথে তুলনা করে, সে রাতেই পরিস্থিতি বদলে যায়। সকালে খবর আসে ফুপুর শ্বশুর মারা গেছে। শ্বশুরই কিন্তু ফুপুকে পুত্রবধূ করেছে। শ্বশুর মারা গেছেন চট্টগ্রামে। তখন ফুপুর শাশুড়ি আমাদের বাড়িতে খবর পাঠায়, কালো বউকে যেন মৃত বাড়িতে না পাঠানো হয়, তাহলে উনার মান সম্মান নাকি নষ্ট হয়ে যাবে। তখন শোকের বাড়িতে আমার আব্বা আর চাচারা গিয়েছিলেন। সে বাড়ি থেকে ফেরার সময় ফুপুর শাশুড়ি জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই এই কালো মেয়েকে উঠিয়ে নেবেন না। ফুপা ছিল তার বড় ছেলে, ছেলেকে দিয়ে কালো মেয়েকে ডিভোর্স করাবে। আমাদের ঘরে তো আমার দাদি, বড় ফুপু আর একজন চাচা ফর্সা ছিলেন। আব্বা সহ দাদির বাকি ছেলে মেয়ে সবাই দাদার মতো কালো হয়েছিল দেখতে। এমন মিক্সড ফ্যামিলিতে বউ হয়ে এসেছিলেন আমার শ্যামবর্ণের আম্মা। আমার দাদির সৌন্দর্যের প্রসঙ্গ টেনে ফুপু সবসময় আম্মাকে কালী বলে ডাকতো। আর ফুপুর শ্বশুরবাড়ির ঘটনা তো উল্টো। ফুপারা 8 ভাই বোন, সবাই ফর্সা, পুরো ফ্যামিলি ফর্সা। ফুপার মা কোনোভাবেই এই কালো মেয়েকে ঘরে তুলবেন না। আব্বা তখন অন্য জেলায় চাকরি করেন। বোনকে নিয়ে তো বিশাল বিপদে পড়ে গিয়েছেন। আমার আব্বা কখনো মা বোনকে তেমন কিছু বলেননি, কিন্তু তাদের পক্ষেও যাননি। আব্বা বুঝতেন আম্মার সাথে তারা ঝামেলা করে, কিন্তু আব্বা তো থাকতেন দূরে, তাই বেশি কিছু বলতেন না। যদি আব্বার অনুপস্থিতিতে আম্মার সাথে আরও বেশি খারাপ ব্যবহার করে, এসব ভেবে চুপ থাকতেন। আম্মার কিন্তু ডিভোর্সের সিচুয়েশনে পড়তে হয়নি। ফুপুকে তো উঠিয়ে নেওয়ার আগেই ডিভোর্সের ঘোষণা দেওয়া হয়েছে। ফুপুর শ্বশুরের বাসার পাশের গলিতেই হচ্ছে আমার দাদার বোনের বাসা, মানে আব্বার ফুপুর বাসা। সেখান থেকেই সব আপডেট আমাদের বাড়িতে আসতো। তারাই নিয়ে বিয়ে দিয়েছিলেন। শোনা যায়
শ্বশুর 50,000 টাকা দিয়েছিলেন ছেলের বিয়ের শপিংয়ের জন্য। ফুপুর শ্বশুরের মৃত্যুর পরে শাশুড়ি ওই টাকার সব খরচ করে ফেলেন। নিজের জন্য ঘড়ি, চুড়ি, শাড়ি কেনেন। তার অন্য ছেলে মেয়েদেরকে অনেক গিফট কিনে দেন। পুরো 50,000 টাকাই খরচ করে ফেলেন, কারণ তিনি তো কালো পুত্রবধূ নেবেন না। তখনকার দিনে 50,000 টাকা একদম কমও ছিল না। এদিকে বাড়িতে ঘটে আরেক ঘটনা। ফুপুর জন্ডিস দেখা দেয়, চরম লেভেলের জন্ডিস। আগেই তো বলেছি, আমার দাদি কখনো কোনো কাজ করতেন না, আমার আম্মাকেই সেবা করতে। জন্ডিসে আক্রান্ত ফুপুর। আমার যে প্রথম ভাইটার জন্ম হয় 1.5 কেজি ওজনের, ওই ভাইটা অসুস্থ ছিল। এখনও ওর বুদ্ধিশুদ্ধি কম। ফুপুর অত্যাচার ওরকম 1.5 কেজি ওজনের ছেলের জন্ম হয়েছিল। শরীরের ঘাটতি থাকায় কিভাবে যেন বুদ্ধিশুদ্ধি ওর কম হয়েছে। একটা অসুস্থ বাচ্চা, কিন্তু বাবা মায়ের জন্য চরম যন্ত্রণার। আমার সেই ভাইটা এখনও বোকাশোকা। এবার আসি ফুপুর কথায়। আম্মা অনেক সেবা যত্ন করে ফুপুকে সুস্থ করে নিয়েছিলেন। সিদ্ধান্ত হলো ফুপুকে শ্বশুরবাড়ি নিয়ে দিয়ে আসবে। তার আগে ফুপার সাথে কথা বলতে হবে। ফুপা কিন্তু পুরোই মায়ের হাতের পুতুল। আমার আব্বা কিন্তু দাদির হাতের পুতুল ছিলেন না। সত্য মিথ্যা বুঝতেন। ফুপার ঘটনা উল্টা। তাকে যে যা কিছু বলতো সব গিয়ে মায়ের কাছে ঢেলে দিত। ফুপু যে কয়টা চিঠি পাঠিয়েছে সেগুলোও তার মাকে দেখিয়েছে। এমনই লোককে স্বামী হিসাবে পেয়েছে ফুপু। হয়তো এসব ছিল ফুপুর পাপের ফল। ভাইয়ের বউয়ের সাথে যে ব্যবহার করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত করার হাতিয়ার। এর মধ্যে ফুপু চিঠি দিয়ে অনেক অনুরোধ করলো ফুপাকে তাকে নিয়ে যাবার জন্য। ফুপুর চিঠিগুলোও ফুপা দেখিয়েছিল মাকে। অনেক ঝামেলার পর ফুপুকে নিয়ে যাওয়া হলো শ্বশুর বাড়ি। আমাদের বাড়ি থেকে সোনা গয়না শাড়ি সহ সব কিছু দিয়ে বউ সাজিয়ে ফুপুকে শহরের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হলো। খাট, আলমারি, বিছানা সব কিছু দিয়েছিল আমাদের বাড়ি থেকে। ফুপু কালো, শাশুড়ি নিতে চাচ্ছিল না, তাই অনেক কিছু দিয়ে খুশি করতে চাইলো। ফুপুকে রেখে আসা হলো শ্বশুরবাড়ি। পাশের গলিতেই আমার আব্বার ফুপুর বাড়ি। কিন্তু আল্লাহর কি ইশারা, বাসর রাত থেকেই আমার ফুপুর বিচার শুরু হলো। ফুপু যে অত্যাচার করে গেছে বাপের বাড়িতে, তার ফলাফল পেতে শুরু করলো। রাতে যখন ফুপুকে নিয়ে বাসর ঘরে রাখা হলো, তখন শাশুড়ি কাজের লোক নিয়ে এগিয়ে এলেন। ফুপুর খাটটাকে খুলে নিয়ে স্টোর রুমে রেখে দিলেন। চিৎকার করে জানিয়ে গিয়েছিলেন, কোনো কালো পুত্রবধূর জায়গা আমার ঘরে হবে না। আমার আম্মা কালো ছিলেন না, শ্যামবর্ণের ছিলেন। প্রতিনিয়ত আম্মাকে কালি বলে অত্যাচার করত ফুপু। অথচ ফুপু নিজে তো সত্যিই কালো ছিল। আবার শ্বশুরবাড়ির সবাই ছিল খুব ফর্সা। পরদিন সকালে আমার আব্বাকে ফুপুর বাড়িতে খবর দেওয়া হয়, তার বউ রাখবে না। ফুপাকে রাতে ফুপুর কাছে আসতে দেওয়া হয় না। এদিকে ফুপুর সাথে দেখা করে আমাদের পক্ষের লোকেরা দেখা করে। ফুপু জানায়, স্বামীকে দেখে তার এত পছন্দ হয়েছে, সে এই স্বামী ছাড়া বাঁচবে না। আসলে ফুপা দেখতে পছন্দ হওয়ার মতো ছিলেন, ভীষণ স্মার্ট ছিলেন, কিন্তু পুরোই মাম্মাস বয়। এদিকে ফুপু ফুপাকে রেখে আসবে না, ওইদিকে ফুপা নিজেই বলে দিয়েছে সে কালো বউ রাখবে না। তার মা যাকে পছন্দ করে না সে নিজেও তাকে পছন্দ করবে না। অবশেষে আমার আম্মা আমার বড় খালাকে জানালেন ঘটনা। জেলা শহরে হাই স্কুলের টিচার ছিলেন বড় খালা। খালা নিজে এসে ফুপুর শাশুড়িকে বুঝিয়েছে। আমার বড় খালার মধ্যস্থতায় ফুপুকে রাখে শ্বশুরের সংসারে। নরক যন্ত্রণাও শুরু হয় সেদিন থেকেই। জানি না এটা আল্লাহর ইশারা ছিল কিনা। ফুপুর সেই নরক যন্ত্রণার কথা শুনলে যে কেউ অবাক হবে। এটা হয়তো তার প্রাপ্য ছিল। ফুপুর বৈবাহিক জীবনের ঘটনাগুলো বলি। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার কারণে ফুপা থাকতেন চট্টগ্রামে। ফুপার কাছে চট্টগ্রামে চলে যায় ফুপু। সেখানে গিয়ে ঘটায় এক অদ্ভুত ঘটনা। ফুপুর শ্বশুরের নামে C&F লাইসেন্স ছিল। সেই লাইসেন্স দিয়েই ফুপুর শ্বশুর ছেলেকে আমার ফুপাকে নিয়ে ব্যবসা করত। চট্টগ্রামে যাবার পরে ফুপা ফুপু মিলে লাইসেন্সের অর্ধেক শেয়ার বিক্রি করে দেয়। তখনকার দিনে এমন অলিতে গলিতে ব্যাংক কিংবা বুথ ছিল না। লাইসেন্সের শেয়ার বিক্রির টাকা ফুপা হাতে হাতে নিয়েছিলেন। বাসায় ফেরার পথে টাকাগুলো গুন্ডারা নিয়ে যায়। ফুপা ঘরে ফেরেন খালি হাতে। খুব বেশি দিন লাগেনি এই ঘটনা ফুপুর শাশুড়ির কানে আসতে। C&F এজেন্সির একজন কর্মচারী ঘটনা জানিয়ে দেয় ফুপুর শাশুড়িকে। ফুপার কাছে চট্টগ্রামে ফুপু যাবার পরেই এই ঘটনা ঘটায় তো শাশুড়ি সব দোষ দেয় ফুপুকে। পাশাপাশি এটাও বলে যে তার পুত্রকে নষ্ট করছে। আসলে এজেন্সির শেয়ার বিক্রি করার মতো সাহস ফুপার ছিল না। ফুপু জড়িত ছিল ঘটনায়। লাইসেন্স ফুপার বাবার নামে ছিল। ফুপার সব ভাই বোনই তো লাইসেন্স বিক্রি থেকে প্রাপ্ত অর্থের ভাগিদার।
ফুপুর শাশুড়ির সংসারও চলতো সেই B&F ব্যবসার টাকায়। সেখানে লাইসেন্সের অর্ধেক শেয়ার বিক্রি করে দেওয়ায় শাশুড়ি সব দোষ দেয় ফুপুকে। সরাসরি ফুপাকে আদেশ করে, তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি। ও চট্টগ্রামে গিয়ে তোকে বুদ্ধি দিয়ে লাইসেন্স বিক্রি করিয়েছে। এমন বউয়ের আমার আর দরকার নাই। ফুপু মাত্র 3 মাসের মতো ছিল চট্টগ্রামে, তার মধ্যে লাইসেন্স বিক্রির বদনাম নিয়েছে। আসলে ফুপারই দোষ বেশি, নিজেই বিক্রির প্ল্যান করে বিক্রি করে দিয়েছে। কুলাঙ্গার মানুষ তো, শেষমেশ বউয়ের মাথায় দোষ দিয়ে দিয়েছে। আমার আব্বা ফুপুর হয়ে মাপ চায় তার শাশুড়ির কাছে। ফুপা চট্টগ্রাম থেকে ফুপুকে পাঠিয়ে দেয় খুলনা শহরের বাড়িতে। এর মধ্যে ফুপুর প্রেগনেন্সি ধরা পড়ে। ঠিক আম্মার সাথে যেভাবে ফুপু ব্যবহার করত, ফুপুর শাশুড়িও সেভাবেই ব্যবহার করে। একটা ডিম পর্যন্ত খেতে দিতে চায়নি ফুপুর শাশুড়ি। ফুপা ফুপুর জন্য ডিম কিনে আনলে তার শাশুড়ি বলতো, আগে আমার সব ছেলে মেয়েকে ডিম দাও। তোমরা আমার স্বামীর লাইসেন্স বিক্রি করে খেয়েছো, আমার ছেলে মেয়েকে সাগরে ভাসিয়েছো। এত খাবার এখন তোমাদের মানায় না। ফুপুর যখন প্রথম বাচ্চা হলো, শাশুড়ি ফিরেও তাকায়নি। আমাদের বাড়ি থেকে যাবতীয় খরচ দিয়ে হসপিটালে বাচ্চা হয়। প্রথম ছেলেটা ফর্সা হয়, কিন্তু তার পরের ছেলে মেয়ে দুটো কালো হয়। শুধু কালোই হয়নি, দ্বিতীয় ছেলেটা হাবাগোবা হয়েছে। ঠিক আমার ভাইটা যেরকম হাবাগোবা, তার চেয়েও একটু বেশি হাবাগোবা হয়েছে। কি কষ্ট বোকা ছেলেকে নিয়ে। আমার ভাই তো অতটাও বোকা না, কিছুটা চলনসই। ফুপুর ছেলে পুরোই বোকা। ফুপু এখনও শাশুড়ির সংসারে। ফুপুর বিয়ে হয়েছে 27 বছর, এখনও বাসার আলমারি ওয়ার্ড্রোব কিছুই খুলতে দেয় না শাশুড়ি। কি পরিমাণ খারাপ ব্যবহার যে করে তার শাশুড়ি, মুখ ফুটে একটা কথাও বলতে পারে না। জবাব দিলেই বলে দেয়, আমার লাইসেন্স বিক্রি করে খেয়েছো, সেটা মনে আছে? লাইসেন্স বিক্রি করে খেয়ে এত পাওয়ার বেড়ে গেছে। আর কোনো দিন ফুপু চট্টগ্রামে যেতে পারেনি ফুপার কাছে। শাশুড়ি নিজেই যেতে দেননি। বিদ্যা ভয় পান, আবার গিয়ে না জানি পুরো লাইসেন্স বিক্রি করে দেয়। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, ফুপুর যে ননদ সবচেয়ে কুটনি, ওই ননদের বিয়ের পরে শ্বশুরবাড়ি যাবার আগেই ডিভোর্স হয়ে যায়। ওই কুটনি ননদ এখনও ফুপুর সংসারে। ফুপুর যেমন দাদিকে বুদ্ধি দিয়ে আম্মার আর মেজো চাচির অশান্তি করত, ফুপুর ওই ননদ তার মাকে বুদ্ধি দিয়ে ফুপুর সংসারে অশান্তি করে। আজব ব্যাপার কি জানেন? বিয়ের পরে এবং বাচ্চা ছোট থাকতে ফুপু আমাদের বাড়িতে এলে 3-4 মাসের আগে শ্বশুরবাড়ি ফিরে যেতে চাইতো না। এতটাই অত্যাচার ছিল শ্বশুরবাড়ি। ওই কয়েক মাস আমার আম্মা আর মেজো চাচি সব কিছু করে ফুপুর সেবা যত্ন করতেন, কিন্তু ফুপু মাতব্বরি করে বড় দুই ভাইয়ের বউয়ের অশান্তি করত। ধীরে ধীরে আমরা বড় হতে থাকি, আমার দাদিও চেঞ্জ হয়ে যায়। তখন আর ফুপুর কথাই চলতো না। দাদির বেশি মায়া হয়েছে আমাদের প্রতি। ফুপুর ছেলে মেয়ের চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো দাদি। এটা নিয়ে ফুপুর কত কান্নাকাটি। আর একটা ব্যাপার শুনে সবাই অবাক হয়ে যাবেন, ফুপুর জন্য যত ঝামেলা, যত ত্যাগ তিতিক্ষা সব আমার আম্মা আর মেজো চাচি করেছেন। কিন্তু ফুপু এখনো বাপের বাড়ি এলে সেজো চাচি আর ছোট চাচির পক্ষ নেন। ছোট চাচি থাকে ঢাকায়, ঈদে কোরবানিতে আসেন, ফুপুও বাড়ি আসেন তখন। সারা জীবন যে দুই ভাইয়ের বউ ফুপুর জন্য খেটেছে, তারা দুজন খারাপ। মানে আমার আম্মা আর মেজো চাচি খারাপ, ভালো হচ্ছে সেজো ভাই আর ছোট ভাইয়ের বউ। অথচ বাড়ি এলে এখনো আমার আম্মা আর মেজো চাচি খাবার খাওয়ান। বাকি দুই ভাইয়ের বউরা ফুপুর জন্য কখনো কিছু করেনি। আমাদের ঘরে খেয়ে দে অন্য ভাইদের পক্ষে থাকেন। ফুপুর বিয়ে হয়েছে 27 বছর, এখনো ফুপুর শাশুড়ি জীবিত, একজন কুটনি ননদ সংসারে। ফুপা সবসময় মায়ের পক্ষে হয়ে ফুপুকে শাসান। এখনো ফুপু নরক যন্ত্রণা ভোগ করছে। যাবতীয় কাজ করতে হয় ফুপুকে। একটা সুতা যদি এদিক থেকে সেদিক হয়, তাহলে শাশুড়ি সবার কাছে বলবে, কালা বউ চুরি করেছে, ও চুরি করে আমার লাইসেন্স বিক্রি করছে, ও ছাড়া ঘরে কোনো চোর নাই। সবকিছু করার পরেও শাশুড়ি এখনো এতটাও অপছন্দ করে। সবচেয়ে বড় বিচারটা কি জানেন? আমার দাদি মারা যায় 95 বছর বয়সে। মারা যাবার আগের 5 বছর দাদি দিশেহারা ছিলেন, হিতাহিত জ্ঞান ছিল না। তখন ফুপু এসে জিজ্ঞেস করত, আম্মা আমারে চিনছেন? দাদি খুব সুন্দর করে হেসে জবাব দিত, তুমি এই বাড়ির কুটনি মাইয়া ডাই না? আমার হেনারে জ্বালাইছো জীবনভর, তোমারে আবার চিনমু না? হেনা আমার মায়ের নাম। দাদি নিজের মেয়েকে চিনত না, সম্পর্কের কথা ভুলে গিয়েছিল, কিন্তু আম্মার কাছে থাকতো তো। আম্মাকে ঠিকই চিনত। আম্মার পক্ষ হয়ে ফুপুকে অপমান করত, তবে সব সত্যি কথাই বলতো। শেষ বছরটা দাদি ফুপুকেও হেনা ডাকতো, শুধু আম্মার নামটাই দাদির মাথায় ছিল। ফুপু অনেক কান্না করত, আমার আম্মা আমাকে চেনে না, কিন্তু ভাবিকে চেনে।
আম্মা আমাকে উল্টাপাল্টা গালি দেয়। কেমন মা উনি! নিজের মেয়েদেরকে চেনে না, ছেলের বউকে চেনে। শেষ টাইমে আমার দিশেহারা দাদি তার মেয়ের কুটনামির কথা প্রকাশ্যে বলতো, আমার আম্মাকে অপমান করার কথা সবার সামনে বলতো। আমার কাছে এটাই ছিল চূড়ান্ত প্রতিদান। এখনও ফুপু, শাশুড়ি, ননদ আর স্বামীর কাছ থেকে নিদারুণ যন্ত্রণা সইছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে, লাইসেন্সের অর্ধেক শেয়ার বিক্রি করেছিল বিয়ের কিছুদিন পরেই। এরপরে বাকি অর্ধেক দিয়ে ব্যবসা করে যা ইনকাম হতো সব ফুপুর শাশুড়ির কাছে পাঠাতে হতো ফুপাকে। এই ২৭ বছরের সংসার জীবনে ফুপু কোনোদিন অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। এখনও ফুপুর শাশুড়ি, ননদের হাতেই টাকা পয়সা সহ পুরো সংসার। তিনি রাত দিন গোলামি করছেন, কারণ ফুপার নিজের কিছু করার মতো যোগ্যতা নেই। বাপের লাইসেন্স দিয়ে ব্যবসা করেন ফুপা, সব টাকা মা বোনের হাতেই পাঠাতে হয়। ফুপুকে স্বাধীনতা দিবেন কোথা থেকে? শ্বশুর বাড়িতে আঙ্গুলের মতো সোজা হয়ে থাকলেও বাপের বাড়ির প্রতি তিনি এখন অবধি অকৃতজ্ঞ আছেন। আমার মা চাচি যে দুজন বছরের পর বছর সেবা যত্ন করেছে, তাদের এখনও ক্ষতি করতে চান সুযোগ পেলেই। হয়তো এভাবে অকৃতজ্ঞ থেকেই মরবেন ফুপু। সমাপ্ত।